আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালার সপ্তম চ্যাপ্টার সপ্তম চ্যাপ্টারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে 1 2 3। তো সপ্তম চ্যাপ্টারের 7.1 ফাইনাল অ্যাকাউন্টের একটা চ্যাপ্টার আলোচনা করব। ফাইনাল অ্যাকাউন্টের প্রথম অংশটা আমরা আলোচনা করব। এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো করানো হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই লাইভটা। আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আর আপনাদের এই ক্লাসটা ভালো লাগলে আপনাদের অন্যান্য গ্রুপগুলোতে এবং অন্যান্য ইয়াগুলোতে শেয়ার করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা নবম প্রবলেম নাম্বার 9 আলোচনা করব। তো 9 নম্বর প্রবলেমে আমরা কি করব? অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আলোচনা করব। মানে সমন্বয় জাবেদা যেগুলো রয়েছে এগুলো আমরা আলোচনা করব। তো প্রবলেম নাম্বার 9, এই প্রশ্নটা এক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে ইতিমধ্যে আসছিল। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো কিন্তু খুবই সহজ আছে। আমি আপনাদের এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোই আজকে দেখিয়ে দিব এবং করিয়ে দিব। প্রবলেম 9-এ কি বলা হয়েছে দেখেন, ইউজিং দ্য ফ্লোয়িং ইনফরমেশন, প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করো ইন দ্য বুক অফ কালাম এন্টারপ্রাইজেস এর বই থেকে অফ দ্য ইন্ট অফ দ্য ইয়ার 2016 সালের শেষ সময়ের বছরের শেষের হিসাব অনুযায়ী। ঠিক আছে, তাহলে এটা আমরা কত নম্বর প্রবলেম নাম্বার 9 করছি। আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টিং এন্ট্রি বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই জানি যে কোনো জাবেদা করার জন্য ব্যক্তি বা কোম্পানির নাম লিখতে হবে। তাহলে আমাদের এখানে কোম্পানি বা ব্যক্তির নাম কি? কালাম এন্টারপ্রাইজ, KALAM, কালাম, ENTERPRISE, কালাম এন্টারপ্রাইজ। কি করব? অ্যাডজাস্টিং এন্ট্রি করব। তাহলে ADJUSTING, অ্যাডজাস্টিং ENTRIS। কোন সময়ের জন্য? ফর দ্য ইয়ার ইন ডেট, এখানে লেখাই আছে 2016, ফর দ্য ইয়ার, YEAR, ফর দ্য ইয়ার ইন ডেট, ফর দ্য ইয়ার ENDED। কোন সময়ের জন্য? 2016 যেহেতু লেখা আছে তাহলে আমরা লিখতে পারি ডিসেম্বর 31, 2016, এমন করে লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে জাবেদার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের ছক টানা। তাহলে প্রথমে আমরা কি করব? জাবেদার জন্য ছক টেনে দেব। তো এটা সাধারণ জাবেদার ছকটার মতোই আমাদের 4টা কলাম হবে। একটা হবে ডেবিটের, একটা হবে ক্রেডিটের, একটা হবে রেফারেন্সের, আর এই পাশে একটা হবে ডেটের, মাঝখানে একটা হবে অ্যাকাউন্ট টাইটেলসের। রেফারেন্সেরটা কি হয়নি? আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে একটা হচ্ছে রেফারেন্সের। এই হচ্ছে সাধারণ জাবেদার মতোই। তো শুরুতে ডেট থাকলে ডেট দিব, কিন্তু আমাদের এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডেট নাই, 1 2 3 4 হিসাবে সিরিয়াল দেওয়া আছে। যেহেতু আমাদের 1 2 3 4 হিসাবে সিরিয়াল দেওয়া আছে, তাই আমরা এখানে ডেটের জায়গায় কি লিখবো? সিরিয়াল নাম্বার লিখবো। ডেট থাকলে ডেট দিতাম। হ্যাঁ, তাহলে এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, অ্যাকাউন্ট টাইটেলস। এই পাশে থাকবে আমাদের রেফারেন্স, এই পাশে থাকবে ডেবিটের টাকা, সংক্ষেপে ডিআর লিখে দিয়েছি। এই পাশে থাকবে ক্রেডিটের টাকা, সংক্ষেপে সিআর টাকা লিখে দিয়েছি। ঠিক আছে, এখন 2016 সালের হিসাব। তাহলে আমরা এখানে টাইটেলের শুরুতেই দিয়ে দেবো কি? 2016, শুরুতেই দিয়ে দিচ্ছি 2016। ঠিক আছে, আচ্ছা। এখন চলুন শুরু করা যাক সমাধান। এখানে কি বলা হয়েছে এন্ট্রিটাতে দেখেন তো। বলা হয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা এক্সপায়ার হয়ে গেছে বা খরচ হয়ে গেছে ডিউরিং দ্য ইয়ার, চলমান বছরে টাকা হচ্ছে 3,500 টাকা চলমান বছরে বীমা খরচ হয়ে গেছে। তো বীমা যদি খরচ হয়ে যায় তাহলে কি আসবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স বা বীমা খরচ। তাহলে আসবে INSURANC, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। বীমাটা যেহেতু খরচ হয়ে গেছে, তাহলে কি হিসাবে খরচ হয়ে গেছে? আগে অবশ্যই বীমাটা অগ্রিম দেওয়া ছিল, এই জন্যই খরচ হয়ে গেছে। তাহলে আমাদের ক্রেডিট হয়ে যাবে প্রিপেইড ইন্স্যুরেন্স,
PAID, প্রিপেইড, INSURANCE, অর্থাৎ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, EXPENSE, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এটা হয়ে যাবে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন অঙ্কে ব্যাখ্যা যদি চায় তাহলে ব্যাখ্যা দিবেন, যদি ব্যাখ্যা না চায় তাহলে ব্যাখ্যা দিবেন না। আমাদের অঙ্কে ব্যাখ্যা চায়নি, তো ব্যাখ্যা না দিলেও চলবে। তবে যদি বাই চান্স ব্যাখ্যা চেয়ে বসে তখন কিন্তু আপনাদের ব্যাখ্যা লিখতে প্রবলেম হবে, এই জন্য আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। তবে ব্যাখ্যা যদি না চাই তাও যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে আরও বেশি ভালো হয়। তাহলে ব্যাখ্যা হিসেবে কি লিখবেন? টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড, এই উপরের এন্ট্রিটাতে টু রেকর্ড, RECORD, টু রেকর্ড, INSURANCE, ইন্স্যুরেন্স, EXPENSE, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ADJUSTD, ইন্স্যুরেন্স এক্সপেন্স কি করা হয়েছে? অ্যাডজাস্ট করা হয়েছে। বাই দ্য ওয়ে, টাকার অ্যামাউন্ট কত ছিল? 3500 টাকা না? 3500 টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স 3500 টাকা, 3500 টাকা ক্রেডিট। তাহলে এটা কয় নাম্বার? 1 নাম্বার ছিল। তাহলে এরপরে 2 নাম্বার। 2 নম্বরে আমাদের কি এন্ট্রি আছে আমরা একটু দেখি। এখানে বলছে আনইউজড অফিস সাপ্লাইজ 400 টাকা। আনইউজড মানে অব্যবহৃত, অফিস সাপ্লাইজ, অফিসের সাপ্লাইজ বা যন্ত্র বা ছোটোখাটো জিনিসপত্র যেটা ব্যবহার হয়নি, কত টাকা? 400 টাকা আছে। তাহলে অফিস সাপ্লাইজ এইটা 400 টাকা আছে, তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট, আর এইটা অফিস সাপ্লাইজ এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। কেন? কারণ অফিস সাপ্লাইজ এক্সপেন্স হিসেবে আমাদের আগে দেখানো হয়েছিল, যেহেতু অফিস সাপ্লাইজটা অব্যবহৃত অবস্থায় রয়েছে অর্থাৎ এটা ডেবিটে হয়ে যাবে কারণ সম্পদ আছে, আর বিপরীতে হয়ে যাবে খরচ। তাহলে অফিস সাপ্লাইজ, OFFICE, অফিস, SUPPLIES, সাপ্লাইজ 400 টাকা হয়ে যাবে ডেবিট। আর অফিস সাপ্লাইজ এক্সপেন্স, OFFICE, অফিস, SUPPLIES, সাপ্লাইজ এক্সপেন্স, PENSE, এক্সপেন্স 400 হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে? ব্যাখ্যা দিতে পারেন টু রেকর্ড অফিস সাপ্লাইজ অ্যাডজাস্টেড, টু রেকর্ড, RECORD, অফিস, OFFIC, অফিস, SUPPLIES, সাপ্লাইজ, ADJ, অ্যাডজাস্টেড। আচ্ছা, ব্যাখ্যাটা দিতে খুব সহজ। দেখেন এইখানে ব্যাখ্যাটা কেমন দিচ্ছি? টু রেকর্ড, শুধু টু রেকর্ড তো প্রতিবারে থাকবে, উপরের এন্ট্রিটা লিখে অ্যাডজাস্টেড লিখে দিবেন, শেষ। আবার এখানে টু রেকর্ড অফিস সাপ্লাইজ লিখে দিচ্ছি, অ্যাডজাস্টেড লিখে দিবেন, শেষ। এতটুকু লিখলেই ব্যাখ্যা শেষ। অ্যাডজাস্টিং এন্ট্রির ব্যাখ্যা কিন্তু খুবই সহজ। বাকি নর্মাল জেনারেল জার্নালের ব্যাখ্যা দিতে গেলে আপনাকে টেকনিক্যাল ব্রেন খাটাইতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য কোনো টেকনিক্যাল ব্রেন খাটানোর দরকার নাই। টু রেকর্ড লিখে দিবেন, উপরের প্রথম ডেবিটের অংশটা লিখে দিয়ে অ্যাডজাস্টেড লিখে দিবেন, কাজ ক্লিয়ার। 3 নম্বরটা দেখেন, এস্টিমেটেড ধার্য করা হয়েছে ডিপ্রিসিয়েশন অবচয় অফ অফিস ইকুইপমেন্ট, অফিসের যন্ত্রপাতির 5000 টাকা। তো অফিসের যন্ত্রপাতি যে মানে অবচয় ধার্য করা হয়েছে, অবচয়টা কি? একটা খরচ না? তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, যখন খরচের হিসাব আসবে এবং এটা ডিপ্রিসিয়েশন আসবে তখন অবশ্যই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আপনারা ক্রেডিট করে দেবেন। ঠিক আছে? কারণ কি? কারণ এই যে অবচয়টা খরচ গেছে, মনে করেন একটা কলম, আপনি একটা কলম না, মনে করেন একটা মোবাইল 2000 টাকা দিয়ে নেওয়া হয়েছে, 1 বছর আপনি ব্যবহার করছেন, ধার্য করে নেওয়া হয়েছে যে 1000 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন। 1000 টাকা যে খরচ হয়ে গেছে এটা এখন মানে সাথে সাথেই বোঝা যাবে না, যতক্ষণ না পর্যন্ত মোবাইলটার উপযোগিতা ইউটিলিটি শেষ হয়ে যায়। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত মনে করেন এটা একটা কলম, আমি লিখছি আনুমানিক অর্ধেকটা কালি শেষ হয়ে গেছে, তার মানে 2.5 টাকা শেষ হয়ে গেছে, কিন্তু এটা এস্টিমেট করা হয়েছে। এখন অর্ধেকটাও শেষ হতে পারে, অর্ধেকটার একটু কম বেশিও থাকতে পারে, আবার কমও থাকতে পারে। যতক্ষণ না পর্যন্ত কলমটা আমার ব্যবহারের অনুপযোগী হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমি কত টাকা খরচ করছি একজ্যাক্টলি আমি বলতে পারবো না। এটাকেই বলা হয় অবচয় বা ডিপ্রিসিয়েশন। এটা অনুমান করে ধরে নেওয়া হয়। তো যখন ডিপ্রিসিয়েশন আসবে তখন অবশ্যই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আসবে। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিইপি, ডিপ্রিসিয়েশন, EXPENSE, এক্সপেন্স ডেবিট কত হাজার টাকা ধরা হয়েছে? 5000 টাকা ধরা হয়েছে। ডিপ্রিসিয়েশন আসলে অবশ্যই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন চলে আসবে। তাহলে ACC, অ্যাকুমুলেটেড, DEP, ডিপ্রিসিয়েশন,
এক্সপেন্স ইএক্সপি এক্সপেন্স, অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবেন কিসের এটা হচ্ছে ডিপ্রিসিয়েশনটা। তাই আমাদের এই ডিপ্রিসিয়েশনটা কিসের, এখানে বলা হচ্ছে এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, অফিসের যন্ত্রপাতির এটা অবচয়। তাহলে এখানে লিখে দিবেন ও এফ এফ আই সি অফিস, ই কিউ ইউ আই PMENT অফিস ইকুইপমেন্টের যন্ত্রপাতি কি করা হয়েছে, অবচয় ধার্য করা হয়েছে। এখানে লিখবেন টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড কি ডিপ্রিসিয়েশন, EXPENSE এক্সপেন্স, অ্যাডজাস্টেড ADJUSTED ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। আচ্ছা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 5,000 টাকা ডেবিট, এখানে হয়ে যাবে 5,000 ক্রেডিট। ঠিক আছে, 3 নাম্বার শেষ। এরপরে 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে দেখেন তো, বলা হয়েছে অ্যাক্রুড বকেয়া রয়েছে রেন্ট রেভিনিউ, ভাড়া আয় 1,000 টাকা। রেন্ট কিন্তু এক্সপেন্স, কিন্তু এখানে আবার বলে দিয়েছে রেন্টটা এক্সপেন্স না, রেন্টটা হচ্ছে রেভিনিউ, অর্থাৎ আমরাই ভাড়া পাবো। ঠিক আছে, আমাদের কাছে পাবে না, আমরাই পাবো। তাহলে বকেয়া ভাড়া আয় রয়েছে 1,000 টাকা। যখন বকেয়া ভাড়া আসবে তো টাকাটা তো আসেনি না, অ্যাক্রুড বকেয়া রয়েছে। তাহলে আমাদের সাধারণ টাকার বেলায় কি হিসাব হয়, যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস প্রদান করলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু আমাদের এখানে কি করা আছে, রেন্টের হিসাব আছে। তাহলে রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট, অ্যাডজাস্টিং সুন্দর করে দেবেন। সাধারণের বেলায় অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, এখানে যেহেতু রেন্ট রেভিনিউ রয়েছে তাই রেন্ট রিসিভেবল, এখানে লিখে দেবেন RENT, রেন্ট রিসিভেবল মানে ভাড়া পাওনা, রেন্ট RECEIVABLE, রেন্ট রিসিভেবল কত হাজার টাকা, 1,000 টাকা। রেন্ট রিসিভেবল ডেবিট, আর হচ্ছে রেন্ট রেভিনিউ ক্রেডিট, RENT, রেন্ট REVENUE, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এখানে ব্যাখ্যা দিয়ে দেবো টু রেকর্ড, RECORD, টু রেকর্ড রেন্ট রিসিভেবল, RENT, রেন্ট RECEIVABLE, টু রেকর্ড রেন্ট রিসিভেবল, ADJUSTED, রেন্ট রিসিভেবল কি করা হয়েছে, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। মোটামুটি 4 নাম্বার এন্ট্রি পর্যন্ত কমপ্লিট। এরপর আমরা 5 নাম্বার এন্ট্রিটা এই পাশ থেকে শুরু করি। আমাদের আবার ছক টানতে হবে, কারণ আগের ছকটা শেষ হয়ে গেছে, জায়গা নাই আর লেখার মতো। আমি একটু সময় নিয়ে ছকটা সুন্দর করে টেনে দিচ্ছি, আপনারা জাস্ট ওয়েট করেন, তারপর আমরা পরবর্তী এন্ট্রিগুলোর কাজ এখানে করব। তাহলে 4 নম্বর সিরিয়াল পর্যন্ত শেষ। এরপরে 5 নম্বরে আসবে। প্রথমটা সিরিয়াল, তারপর অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, অ্যাকাউন্ট টাইটেলস। তারপরে এই পাশে হয়ে যাবে রেফারেন্স, তারপরে প্রথমে হবে ডেবিটের টাকা, তারপরে হবে ক্রেডিটের টাকা। ঠিক আছে, এখানে 5 নাম্বার এন্ট্রি আমরা শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক 5 নাম্বার এন্ট্রি। ওয়েজ নট পেইড, 6,000 টাকা। মজুরি প্রদান করা হয়নি 6,000 টাকা। মজুরির যে টাকাটা এটা মানে দেওয়া হয়নি 6,000, তো তাহলে তো টাকা দিতে হবে না। তাহলে মজুরি যেহেতু দেওয়া হয়নি, তো মজুরিটা একটা খরচ না, তাহলে মজুরির জন্য আমরা লিখব ওয়েজ এক্সপেন্স ডেবিট। যেহেতু মজুরিটা খরচ, কিন্তু খরচটা করা হয়নি এখনো এই টাকাটা আমাদের কাছ থেকে পাবে, তাহলে এটা পেয়েবল হয়ে যাবে। পাবে মানে কি, পেয়েবল। তাহলে পেয়েবলটাকে কি বলা হয়, ওয়েজ পেয়েবল। কিসের টাকা পাবে, ওয়েজ পেয়েবল। তাহলে মজুরিটা একটা খরচ, তাহলে আমরা লিখবো ওয়েজ এক্সপেন্স, WAGES, ওয়েজ এক্সপেন্স, EXPENSE, ওয়েজ এক্সপেন্স 6,000 টাকার ডেবিট। আর ওয়েজের টাকাটা যেহেতু পাবে, এখনো দেওয়া হয়নি, দেওয়া হয়ে গেলে কিন্তু ক্যাশ ক্রেডিট হয়ে যেত, কিন্তু এটা পাবে যেহেতু, তাহলে ওয়েজ WAGES, ওয়েজ পেয়েবল। পাবে মানে কি, PAYABLE, পেয়েবল মানে প্রদেয় মজুরি। 6,000 টাকা হয়ে যাবে আমাদের ক্রেডিট। তাহলে এখানে ব্যাখ্যা কি দেব, টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড ওয়েজ এক্সপেন্স, WAGES, ওয়েজ EXPENSE, এক্সপেন্স অ্যাডজাস্টেড, ADJUSTED। ব্যাখ্যাটাও খুবই সহজ, ব্যাখ্যা দিতে বলেনি, আমি এক্সট্রা হিসেবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। 6 নাম্বার এন্ট্রি দেখেন,
এন্ট্রি নাম্বার 6, 6 নাম্বার এন্ট্রিতে কি বলা হয়েছে, ইন্টারেস্ট অন মর্টেজের সুদ অক্রুড লেখা হয়ে গেছে, এখানে অ্যাক্রুড হয়ে যাবে। আচ্ছা যাক, অ্যাক্রুড বকেয়া রয়েছে বাট নট পেইড, এটার টাকাটা পে করা হয়নি, বকেয়া রয়েছে, টাকা প্রদান করা হয়নি। কত? 1700। তার মানে আমাদের কাছ থেকে কি পাবে? টাকা পাবে। কত টাকা? 1700 টাকা। এটা কি হিসেবে? মর্টেজের ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের টাকা পাবে। তাহলে ইন্টারেস্টের টাকা যেহেতু পাবে, তার মানে এটা কি একটা খরচ। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আগেরটা যেমন ওয়েজের টাকাটা পাবে এই জন্য ওয়েজ এক্সপেন্স ডেবিট লিখছি, এখন ইন্টারেস্টের টাকা পাবে তাই আমরা লিখবো INTEREST, ইন্টারেস্ট এক্সপেন্স, PENSE, এক্সপেন্স ডেবিট। আর ওয়েজ পাবে ওই জন্য ওয়েজ পেয়েবল, এখানে যেহেতু ইন্টারেস্ট পাবে তাই আমরা লিখবো ইন্টারেস্ট পেয়েবল, INTEREST, ইন্টারেস্ট PAYABLE, ইন্টারেস্ট পেয়েবল। ক্রেডিট কত হাজার টাকা? 1700 টাকা। তাহলে 1700 টাকা আমরা ডেবিট ক্রেডিট করে দিচ্ছি। এখন ব্যাখ্যা দেব, ব্যাখ্যাটা খুব সহজ। টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স, INTEREST, ইন্টারেস্ট EXPENSE, ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড, ADJUST, অ্যাডজাস্টেড। ঠিক আছে, 6 নাম্বার শেষ। এরপরে 7 নাম্বার, 7 নাম্বারে কি বলছে? হাউস রেন্ট, বাড়ি ভাড়া ফর 1 মান্থ, 1 মাসের জন্য 2000 টাকা ডিড নট পেইড, প্রদান করা হয়নি। 2000 টাকা 1 মাসের বাড়ি ভাড়া কি রয়েছে? বকেয়া রয়েছে। তো বাড়ি ভাড়াটাও কি একটা খরচ না? তাহলে এর আগে যেমন করে ওয়েজ একটা খরচ ছিল, ওয়েজ এক্সপেন্স লিখছি, ইন্টারেস্ট একটা খরচ ছিল, ইন্টারেস্ট এক্সপেন্স লিখছি, বাড়ি ভাড়াটাও একটা খরচ, তাই আমরা কি লিখবো? বাড়ি ভাড়া খরচ লিখে দেবো। তাহলে বাড়ি ভাড়াটাকে ইংরেজিতে কি বলা হয়? রেন্ট, RENT, রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স বা হাউস রেন্ট এক্সপেন্স, রেন্ট EXPENSE, রেন্ট এক্সপেন্স ডেবিট 2000 টাকা। যেহেতু ইন্টারেস্ট বকেয়া ছিল তাই ইন্টারেস্ট পেয়েবল লিখছি, ওয়েজ বকেয়া ছিল তাই ওয়েজ পেয়েবল লিখছি, তাই এখানে আমাদের রেন্ট বকেয়া রয়েছে তাই কি লিখবো আমরা? রেন্ট পেয়েবল লিখবো, RENT, রেন্ট PAYABLE, রেন্ট পেয়েবল ক্রেডিট 2000 টাকা। ব্যাখ্যা দেব, অবশ্যই ব্যাখ্যাটা শিখে নেবেন। টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড রেন্ট এক্সপেন্স, RENT, রেন্ট EXPENSE, রেন্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড, ADJUSTED, অ্যাডজাস্টেড। 7 নাম্বার শেষ। এরপরে 8 নাম্বারেই মনে হয় শেষ, অঙ্কটাতে আর নাই, 8 নাম্বার পর্যন্তই আছে। আচ্ছা, এরপরে বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড, আবারও ইন্টারেস্ট কি আছে? বকেয়া রয়েছে, অন নোটস রিসিভেবল, প্রাপ্য নোটের হিসাবে। মানে এখন এই ইন্টারেস্টটা আমরা পাবো, কেন বলেন তো? কারণ আমরা এই টাকাটা রিসিভ করব, এই রিসিভ করতে চাই, টাকাটা এখন আমাদের হাতে এখনো আসেনি, নোট রিসিভেবলের মাধ্যমে আমরা ইন্টারেস্ট মানে রিসিভ করব, তাহলে 500 টাকা। তাহলে যেহেতু ইন্টারেস্ট রিসিভ করব আমরা, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল, INTEREST, ইন্টারেস্ট রিসিভেবল, RECEIVABL। এমনি নর্মাল টাকা হলে অ্যাকাউন্ট রিসিভেবল আসতো, ইন্টারেস্টের টাকা পাবো তাই আমাদের এখানে আসছে কি? ইন্টারেস্ট রিসিভেবল। এখন ইন্টারেস্টটা কি হিসাবে আসছে? এখানে রেভিনিউ হিসেবে আসছে, সেল করলে সেলস রেভিনিউ, ইন্টারেস্টের জন্য আমাদের কি হয়ে গেছে? ইন্টারেস্ট রেভিনিউ হয়ে গেছে। ঠিক আছে, যেমন রেন্টের বেলায় রেন্ট রেভিনিউ লিখছি, তাহলে এখানে আমরা লিখবো ইন্টারেস্ট রেভিনিউ, INTEREST, ইন্টারেস্ট REVENUE, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট কত টাকা? 500 টাকা। তাহলে 500 টাকা এখানে ডেবিট, 500 টাকা এখানে ক্রেডিট করে দিয়েছি, তাহলে আমাদের শেষ। এখন আমরা কি করব? ব্যাখ্যা লিখব। টু রেকর্ড, RECORD, টু রেকর্ড ইন্টারেস্ট রিসিভেবল, INTEREST, ইন্টারেস্ট RECEIVABL, ইন্টারেস্ট রিসিভেবল, ADJUSTED, ইন্টারেস্ট রিসিভেবল কি করা হয়েছে? অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে।
তো মোটামুটি অঙ্ক আমাদের এখান থেকেই শেষ। এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে শেষ করতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে, অথবা আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন। এখন ক্লাসটা যেহেতু শেষ, আমি পুরো ক্লাসটা আবার প্রথম থেকে একটু রিভাইজ করে দিই সংক্ষেপে, তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা বোধ করবেন। ঠিক আছে, প্রবলেম নাম্বার 9-এ আমি প্রথম থেকে পড়ে শোনাচ্ছি এবং সমাধানটা করে দিচ্ছি। ইউজিং দ্য ফ্লোয়িং ইনফরমেশন, প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি, একটা অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করো ইন দ্য বুকস অফ কালাম এন্টারপ্রাইজেস, কালাম এন্টারপ্রাইজেসের বই থেকে, অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে 2016 সালে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমাদের জাবেদা করার জন্য আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে অঙ্ক শুরু করব। আমাদের ব্যক্তির নাম হচ্ছে বা কোম্পানির নাম হচ্ছে কালাম এন্টারপ্রাইজেস। কি করব সেটা আমরা টাইটেলে লিখব। তো আমরা করব অ্যাডজাস্টিং এন্ট্রি, তাই আমরা এখানে লিখব অ্যাডজাস্টিং এন্ট্রি। কোন সময়ের জন্য করব? ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2016 সালের জন্য। এতটুকু পর্যন্ত শেষ। এরপর সাধারণ জাবেদার মতো আমরা কি করব? একটা ছক কাটবো। ছকে 1 2 3 4 5টা কলাম হবে, একটা সিরিয়ালের কলাম। আমাদের অঙ্কে সিরিয়াল দেওয়া আছে, তাই আমরা এখানে সিরিয়াল দিয়েছি। যদি ডেট দেওয়া থাকতো তাহলে ডেট দিতাম। এরপর অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। ঠিক আছে, আমাদের প্রথমে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার, অগ্রিম বীমা ব্যয় হয়ে গেছে ডিউরিং দ্য ইয়ার 3500, চলমান বছরে 3500 টাকা। যেহেতু বিমাটা খরচ হয়ে গেছে, তাই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3500 টাকা, আর প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ক্রেডিট হয়ে গেছে 3500 টাকা। যেহেতু এখানে বলাই আছে যে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে। আর ব্যাখ্যা দেব, টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড। টু রেকর্ড প্রতিবারে সেম টু সেম থাকবে, শুধু উপরের এন্ট্রিটা লিখে অ্যাডজাস্টেড লিখে দেবো। তো এখানে উপরে কি আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডজাস্টেড। টু রেকর্ড আগে থেকে আছে, উপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, লাস্টে লিখে দিয়েছি কি? অ্যাডজাস্টেড। এভাবে সবগুলো এন্ট্রি আমরা লিখে দেবো। 2 নম্বরে কি বলছে? আনইউজ অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়নি 400 টাকা। তাহলে অফিস সাপ্লাইজটা আছে, তাহলে এখানে লিখবো অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, টু রেকর্ড অফিস সাপ্লাইজ অ্যাডজাস্টেড। 3 নাম্বার শেষ। এরপরে 4 নম্বরে বলা হয়েছে অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, ভাড়ার যে আয়টা রয়েছে এটা বকেয়া রয়েছে। তাহলে রেন্ট রিসিভেবল ডেবিট কোথায়? 3 নাম্বার না, সরি 3 নাম্বার। এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন, ধার্য করা হয়েছে যে অবচয় অফ অফিস ইকুইপমেন্টস 5000 টাকা। অফিস ইকুইপমেন্টের অবচয় 5000 টাকা ধার্য করা হয়েছে। যখনই আমাদের যে কোনো বিষয়ের ডিপ্রিসিয়েশন ধার্য করা হোক না কেন, আমরা লিখব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের যেই বিষয়ের জন্য ডিপ্রিসিয়েশন ধার্য করব ওইটা এখানে ব্র্যাকেটে লিখে দেবো। 5000 টাকা করে লিখে দিচ্ছি। এটা মুখস্থ, যে কোনো ডিপ্রিসিয়েশনের বেলায় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ঠিক আছে, আর ব্যাখ্যা লিখব টু রেকর্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টেড। 4 নম্বরে বলছে যে অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, বকেয়া ভাড়া আয় রয়েছে 1000 টাকা। টাকা পাবো, তাহলে রেন্ট রিসিভেবল ডেবিট। রেন্ট কিসের জন্য পাবো? আয়ের জন্য, তাহলে রেন্ট রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড রেন্ট রিসিভেবল অ্যাডজাস্টেড। 4 নাম্বারটা শেষ। এরপরে 5 নাম্বার। 5 নম্বরে কি বলা হয়েছে দেখেন তো? ওয়েজ নট পেইড 6000 টাকা, মজুরি 6000 টাকা প্রদান করা হয়নি, বকেয়া রয়েছে। তাহলে মজুরি খরচ না, তাহলে মজুরি এক্সপেন্স ডেবিট, বা ওয়েজ এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট হয়ে যাবে ওয়েজ পেয়েবল, যেহেতু টাকা প্রদান করতে হবে। টাকা ভবিষ্যতে দিতে হবে মানে পেয়েবল। কিসের জন্য দিতে হবে? মজুরির জন্য দিতে হবে, তাই ওয়েজ পেয়েবল। ঠিক আছে, তো টু রেকর্ড ওয়েজ এক্সপেন্স অ্যাডজাস্টেড। এরপরে ইন্টারেস্টের জন্য পরবর্তীতে বলা হয়েছে কয় নম্বর? এটা 6 নম্বর। 6 নম্বরে বলছে ইন্টারেস্ট অন মর্টেজ, মর্টেজের ইন্টারেস্ট রয়েছে অ্যাক্রুড বাট নট পেইড, পরিশোধ করা হয়নি। তাহলে এটাও একটা খরচ। তাহলে ইন্টারেস্ট যেহেতু খরচ, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1700 টাকা। যেহেতু প্রদান করতে হবে ভবিষ্যতে, তাই ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হয়ে যাবে 1700 টাকা। ব্যাখ্যা দিবেন টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। 7 নম্বরটা দেখেন, হাউস রেন্ট ফর 1 মান্থ 2000 টাকা ডিড নট পেইড, ভাড়ার জন্য খরচ আছে 2000 টাকা, যেটা প্রদান করা হয়নি। তাহলে রেন্ট এটা একটা খরচ, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট 2000 টাকা, যেহেতু প্রদান করা হয়নি তার মানে ভবিষ্যতে টাকা দেওয়া হবে। তাহলে রেন্ট পেয়েবল 2000 টাকা ক্রেডিট। ব্যাখ্যা লিখবেন টু রেকর্ড রেন্ট এক্সপেন্স অ্যাডজাস্টেড। 8 নম্বরে লাস্টে ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট রিসিভেবল 500 টাকা, নোট হিসাবে আয় হয়েছে আমাদের, কিন্তু এই টাকাটা আমরা এখনো হাতে পাইনি। 500 টাকা এখনো বকেয়া রয়েছে। এই বকেয়া টাকাটার জন্য আমাদের কি করতে হবে? এন্ট্রি দেখাতে হবে। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল 500 টাকা ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আমরা ফেসবুকে আপনাদের ফ্রি গ্রুপ খুলেছি। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপের লিঙ্ক, ফ্রি গ্রুপের আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের ক্লাসগুলো সুন্দর করে করতে পারেন। হ্যাঁ, এখানে ফ্রি ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যে প্রাইভেট ব্যাচের কথা বললাম, এইটা হচ্ছে আপনাদের প্রাইভেট ব্যাচ। এখানে ফিচার অপশানে যদি ক্লিক করেন দেখবেন যে সম্পূর্ণ বইটা
দেখেন দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে সবগুলো চ্যাপ্টার সুন্দর করে কি করা আছে, লিস্ট করা আছে। আপনারা জাস্ট ক্লিক করবেন আর ক্লাস করবেন। যেমন এখন যেটা 7.1 ফাইনাল অ্যাকাউন্ট করছি, এটা যদি আপনারা দেখেন লেকচার শিটের ইমেজ, পিডিএফ, লাইভ ক্লাসের তালিকা সুন্দর করে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আপনারা একটা করে ক্লাসগুলো করতে পারবেন। আশা করা যায় এই বিষয়টা আপনার জন্য হেল্পফুল হবে। আপনাদের যে কোনো বিষয়ে আমাদের সহযোগিতা নিতে আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের জানাবেন। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে 41 জন শিক্ষার্থী নতুন ব্যাচে 2024-25 ব্যাচে যুক্ত হয়েছে। আপনারাও যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, তবে কল না দেওয়াই ভালো হবে। আপনারা এমনি নর্মালি টেক্সট করে রাখবেন, অথবা টেক্সটে লিখতে সমস্যা হলে বা সময় বেশি লাগলে আপনারা ভয়েস করে রাখতে পারেন। আমরা আপনাদের ভয়েস দেখে যখন অনলাইনে আসবো তখন রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আজকে 7.1 আলোচনা করলাম ফ্রিতে। এরপরে পরবর্তী ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নেওয়া হবে, তারপরে প্রাইভেট গ্রুপে তারপরে আবারও ফ্রিতে 7.2 এবং 7.3 ওই দুইটা চ্যাপ্টারে আলোচনা করা হবে। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে খুদা হাফেজ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।